টসে জয়লাভ করেছিল বাংলাদেশ। টসে জয়লাভ করে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত, পাওয়ার প্লেতে 3টি উইকেট হারানো, তারপরে মুশফিকের খানিকটা প্রতিরোধ, পরবর্তী সময় মুশফিকুর রহিমও আউট হয়ে ফেরত গেলেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ কিছুক্ষণ চেষ্টা করলেন, শেষ দিকে নাসুমের কল্যাণে 124 করতে পেরেছিল বাংলাদেশ, কিন্তু সেই 124কে খুব সহজেই টপকে গেছে ইংলিশরা। জেসন রয়ের একটা চমৎকার ইনিংস ছিল। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের এই হেরে যাওয়া ম্যাচটি নিয়ে আলোচনা করব, যেখানে বাংলাদেশ 8 উইকেটে হেরে গেছে, 5 ওভার হাতে ছিল ব্রিটিশদের। সব কিছু মিলিয়ে পার্থক্যটা তারা খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে। টি-20 বিশ্বকাপে যমুনার পর্দার বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল, পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্যার, আপনাকে স্বাগত এক্সপার্টস টেবিলে। দুটো দলের মধ্যে শক্তিমত্তার যে পার্থক্যটা, সেটাই কি এই ম্যাচের মাধ্যমে প্রতীয়মান হয়েছে কিনা? ধন্যবাদ স্বামী। তবে বটেই, কারণ কিছুদিন আগেও দু দলের মধ্যে এতটা পার্থক্য ছিল না। এই মুহূর্তে যতটুকু পার্থক্য আমরা দেখি, হয়তো আস্তে আস্তে আমাদের দলটা কিছুদিন আগেও যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে বোধহয় আরো একটু দলের একটু পিছিয়ে গেছে দলটা, এবং সেই কারণে বোধহয় দুই দলের মধ্যে আরো পার্থক্য তৈরি হয়েছে। কারণ আমরা সবাই আশা করেছিলাম যে আমরা হয়তো শক্তিমত্তার দিক থেকে যেহেতু পিছিয়ে আছি অনেক, আমাদের জেতার সম্ভাবনাটা কম, কিন্তু তারপরেও যে যুদ্ধটা করবে বলে আমরা আশা করেছিলাম, সেই যুদ্ধটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাইনি। খুব একপেশে খেলা হয়েছে এবং কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। স্যার, আমরা গেম প্ল্যান, বডি ল্যাঙ্গুয়েজ, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করতে চাই। তার আগে আজকের দিনের যিনি কি পারফর্মার অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন তার ব্যাপারে আলোচনা করতে চাই। জেসন রয় চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন, এবং ইনিশিয়ালি দেখা যাচ্ছিল খুব চমৎকারভাবে তিনি বাংলাদেশের লেফট আর্ম স্পিনার কিংবা বাঁহাতি পেসার যে ছিলেন মুস্তাফিজুর রহমান, তাকে নেগোশিয়েট করার চেষ্টা করেছেন, এবং যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, স্ট্রেট ড্রাইভে সবচাইতে বেশি রান তিনি পেয়েছেন। ভি জোনটা দিয়ে ওভারঅল 26 রান পেয়েছেন, লং অফ দিয়ে 6টি রান, লং অন দিয়ে 20টি রান, আবার স্কোয়ার অফ দ্য উইকেট ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 10টি রান তিনি পেয়েছেন, ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে 15টি রান পেয়েছেন, সর্বমোট 3টি ছক্কা এবং 5টি চার। স্যার, জেসন রয়ের ইনিংসটাকে কিভাবে মূল্যায়ন করবেন? জেসন রয় খুব অর্গানাইজড একটা ইনিংস খেলেছে। বাংলাদেশ যদিও খুব বেশি রান করেনি এবং ওরা তেমন একটা থ্রেটের মধ্যে কখনোই ছিল না, তারপরে জেসন রয় কিন্তু এর চাইতেও আক্রমণাত্মক খেলতে পারে এবং সেটা খেলতে অভ্যস্ত। আমার মনে হয় যেন এটার মধ্যে দিয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়েছে, নিজের বিশ্বকাপের জন্য নিজেকে একটু গুছিয়ে নিয়েছে। জেসন রয় ইউজুয়ালি সামনের দিকে খেলতে অভ্যস্ত, সামনে খেলে, ইন ফ্রন্ট অফ দ্য উইকেট বেশি খেলে। সোজা বলে সে আঁকা বাঁকা পেছনের দিকে খেলে না। স্টাম্পের লাইনে বাইরে গেলে হয়তো বিহাইন্ড দ্য স্টাম্প সে খেলে, আদারওয়াইজ সামনে খেলে, স্ট্রেট ব্যাটে খেলে, অর্থোডক্স ক্রিকেট খেলে এবং যথেষ্ট পাওয়ার দিয়ে ক্রিকেট খেলে। এবং অফকোর্স কোনো সুযোগই দেয়নি, অ্যাকচুয়ালি যতক্ষণ খেলেছে কোনো সুযোগই দেয়নি, এবং আমাদের বোলাররাও তেমন কিছু করতে পারেনি যে যাতে মনে হবে যে জেসন রয় কোন রকম চাপের মধ্যে আছে। সো আমার মনে হয় হি হ্যাজ প্লেড ওয়ান্ডারফুলি ওয়েল। তবে অফকোর্স ওর মতো এই মাপের প্লেয়ার কোনো চাপহীন একটা অবস্থায় যখন খেলেছে, ও রান করবে এটাই খুব স্বাভাবিক ছিল। এবার একটু টেকনিক্যাল ব্যাপারে যেতে চাই। টেকনিক্যাল কিছু ব্যাপারে আমাদের কাছে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে। জেসন রয় যখন বাঁহাতি স্পিনারদেরকে ফেস করেছেন ওভারঅল তার টি-20 ক্যারিয়ারে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় তিনি একটু স্ট্রাগল করেছেন। আমরা সেই কোন জায়গায় তিনি স্ট্রাগল করেছেন সেই জায়গাটা দেখাতে চাই। যখন কোনো বাঁহাতি স্পিনার তাকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার আশেপাশে কিংবা তার চাইতে বেশি গতিতে বল করেছেন, সেক্ষেত্রে জেসন রয়ের স্ট্রাইক রেটটা 121, কিন্তু 90 কিলোমিটার গতির নিচের যে গতি, অর্থাৎ 90 কিলোমিটার প্রতি ঘন্টার নিচের যে গতি, সেখানে তার স্ট্রাইক রেটটা গিয়ে দাঁড়াইছে 177। আজকে খুব কালে ভদ্রে সাকিব আল হাসান কিংবা নাসুম আহমেদ জেসন রয়কে জোরের উপর বল করেছেন। ইভেন সাকিবের প্রথম ওভারটা আমরা দেখছিলাম খুব ফ্লাইট দিয়ে খুব আস্তে ধীরে তাকে শট খেলার জন্য অফার করা হচ্ছিল। স্যার, এই জায়গাটায় কি স্ট্যাটিস্টিক্যাল পড়াশোনা আমাদের একটু কম ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? আমরা যদি খুব আরো বেশি রান করতে পারতাম তাহলে হয়তো এই স্ট্যাটিস্টিক্সটাকে একটু অনুসরণ করার সুযোগ থাকতো। যেটা বোলাররা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ওকে ইনভাইট করার চেষ্টা করেছে। আমরা উইকেট কিনতে চেয়েছি, এই জন্য বোধহয় বোলাররা একটু ফ্ল্যাট দিয়ে বল করেছে, মাঠ থেকে যদি আউট হয়। কারণ আমাদের যে হাতে যে পুঁজিটা ছিল সেটা দিয়ে আমরা যদি ফ্ল্যাট বল করতাম হয়তো মারতো না অতটা, কিন্তু কোনো চাপ আমরা তৈরি করতে পারতাম না। আসলে হয়তো আর একটু স্লো খেলতো ওরা, কিন্তু টার্গেটে পৌঁছে যাওয়াটা খুব কঠিন ব্যাপার হতো না। আমার মানে শুরুতেই একটু উইকেট নেওয়ার তাগিদ অনুভব করেছিল আমাদের ক্যাপ্টেন কিংবা আমাদের দল, সেই জন্য একটু স্লো বল করেছে, একটু ফ্লাইটের বল দিয়েছে, 6 মারতে গিয়ে যদি আউট হয়।
তবে অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট ডাটা। আমার মনে হয় যে যেটা হয় যে একটু সময় পেলেও উইকেটের বাইরে এসে বোধহয় হিট করতে পারে, স্ট্রেইট ৬ মারে এবং প্রচুর ৬ মারেও। সো একটু কুইক বল করলে হয়তো সেই সুযোগটা ও নেয় না। সেক্ষেত্রে হয়তো উইকেটের থেকেই হয়তো নিচে খেলে বা গ্রাউন্ডে খেলে ১ রান ২ রান নেবে, কখনো, কখনো হয়তো বাউন্ডারি সে মারতে পারে। বাট যখন ফ্লাইটেড বল পেয়ে ডাউন দ্য উইকেট এসে তার ৬ মারার সুযোগটা তৈরি হয়ে যায়। বিগ করার শুরু শুরু সু সুযোগটা পেয়ে যায়। এবং যেহেতু সে ওপেনিং ব্যাটসম্যান, পাওয়ার প্লে অ্যাডভান্টেজটা সে পুরোপুরি নেয় সে সময়। সো আমার মনে হয় সেটাই ব্যাপার। আমরা যদি পুঁজিটা একটু বেশি থাকতো, তাহলে আমাদের বলাররা কি করে সেটা ধরে হয়তো আমরা বুঝতে পারতাম ট্যাকটিক্যালি আমরা ভুল করছি কিনা। তবে আমার মনে হয় আজকে যেটা হয়েছে বলাররা স্লো বল করেছে ওকে আউট করার উদ্দেশ্যেই। স্যার উইকেটের বিষয়ে বলছিলেন এবং উইকেটের বিষয়ে আলোচনা করতে চাইলে ইংল্যান্ডের একটা দুর্বলতা আছে ডানহাতি ফাস্ট বোলারদের এগেনস্টে। গত ৫ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে পাওয়ার প্লের ক্ষেত্রে দেখা গেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি সংখ্যক উইকেট তারা বিলিয়ে দিয়ে এসেছেন রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলারের এগেনস্টে। আমরা একটু পরিসংখ্যানটা দেখতে চাই যে ইংল্যান্ডের পাওয়ার প্লের পরিসংখ্যানটা কেমন, যে কোন ধরনের বলে তারা কি পরিমাণ আউট হয়েছেন, সেই স্ট্যাটিস্টিক্স রেশিওটা কেমন দেখাচ্ছে আমাদেরকে। যেমনটা দেখা গেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এই গত ৫ বছরে ডানহাতি পেস বোলারদের বলে তাদের উইকেট দেওয়ার হার ২৬.৫%, বাঁহাতি পেসের এগেনস্টে ১৯.৬%, অফ স্পিনের এগেনস্টে গত ৫ বছরে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারেনি ইংল্যান্ড, লেগ স্পিনের এগেনস্টে ১৬.৫%, বাঁহাতি স্পিনের এগেনস্টে ১৬.৮%। স্যার যে স্ট্যাটিস্টিক্যাল ডাটাটা আমি বললাম এবং ইংল্যান্ডের গত ৫ বছরের খেলা পর্যালোচনা করলে এটাই দেখা গেছে ডানহাতি পেসাররাই বেশি উইকেট পাওয়ার প্লেতে নিয়েছে। আমাদের হাতে তো অপশন ছিল রুবেল বা তাসকিনের, আজকে তাদের জন্য একটা বেস্ট পসিবল চান্স হতে পারতো কিনা? ডাটা এটা বলে কিনা আমি জানি না যে সাধারণত ডানহাতি বলার কিন্তু বাঁহাতি বলারের তুলনায় সংখ্যায় বেশি। ইংল্যান্ড কি ডানহাতি বলার এগেইনস্টে বেশি ব্যাটিং করেছে কিনা সেটা যদি হয় তাহলে হয়তো এই স্ট্যাটসটাকে একটু বিভিন্নভাবে দেখতে হবে। তো অবশ্যই আমাদের হাতে দুজন তো ছিল এবং তার মধ্যে একজন বেশ ভালো বল করছিল রিসেন্টলি, যদি তাসকিনের কথা বলি, এবং রুবেলও তার অভিজ্ঞতার কারণে, এবং আমি নিশ্চিত যে এই কয়দিন দলের পাশাপাশি থাকার পরে এবং যেহেতু দলের সাথে সে সরাসরি ছিল না এবং খেলার সুযোগ ছিল না, সে যখনই দলের সুযোগ পেয়েছে আমি নিশ্চিত যে তার মধ্যে সেই জিনিসটা এসেছিল যে আমি যদি সুযোগ পেতাম আমি কি করতে পারতাম বা না পারতাম। মানে আমাদের সুযোগ ছিল আরো এগ্রেসিভ ক্রিকেট খেলার, এগ্রেসিভ দল নিয়ে মাঠে নামানোর। বাট আমি জানি না আমাদের বোধহয় আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে যে আমরা লম্বা একটা ব্যাটিং লাইন আপ রাখার চেষ্টা করি এবং আমরা সবসময় স্পিনের উপর সবসময় বেশি ভরসা করি। এই উইকেটে অবশ্য স্লোনেস ছিল কিছু, আমরা আগে হয়তো ধারণা করেছিলাম, তবু আজকে কিন্তু ক্যাপ্টেন বলেছে কিন্তু উইকেটে যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি এবং আমরা দেখে এসেছি কিন্তু পেস বোলাররা যথেষ্ট ভালো ভূমিকা রাখছে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে। সো আমার মনে হয় সেই অপশনটা আমরা চেষ্টা করতে পারতাম। শরীফুলকে রাখা হয়েছিল, বাট শরীফুল বোধহয় এখনো এই পর্যায়ে খেলার মতো অবস্থা এখনো আসেনি। ইজ এ গুড বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই সময়ের যে চাপ, এই সময়ের যে রেসপন্স যেটা করতে হয় এই পরিবেশকে মাথায় রেখে, সেই জায়গাটায় বোধহয় এখনো আসতে পারেনি। হোপফুলি সে সামনে আসবে। আমার মনে হয় যে আরো ম্যাচিউরড আরো যে বলার আমাদের আছে তাদের উপরে আমরা আরেকটু ভরসা করতে পারতাম হয়তো। স্যার আমরা আরেকটা বিষয়ে কথা বলতে চাই, তা হচ্ছে আমাদের পেস বোলারদের লেন্থের যে জায়গাটা, নাসির হোসেন কমেন্ট্রিতে ছিলেন, তিনি স্পেসিফাই করে এই জায়গাটাতে বলেছেন আসলে দু দলের শক্তিমত্তার পার্থক্যের জায়গাটা। আমরা সেই বিষয়টা একটু দেখতে চাই। ইংল্যান্ডের পেস বোলাররা বেশিরভাগ সংখ্যক বল কোন লেন্থে তারা পিচ করেছেন কম্পেয়ারিং উইথ বাংলাদেশের বোলারদের। সেক্ষেত্রে ইংল্যান্ডের পেসারদের যে বিষয়টা ছিল, ইংল্যান্ডের পেসারদের ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থে তারা 53% বল পিচ করেছিলেন, গুড লেন্থে 28%, ফুল লেন্থে 18%। এটা গত আইপিএল বা সব কিছু বিবেচনায় আবুধাবির পিচগুলোতে এই জোনটাকেই তারা টার্গেট করেছেন। ইভেন ক্রিস ওকস যে কনফারেন্স হয়েছিল ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময়, সে সময় তিনি এই কথা বলছিলেন। কম্পেয়ারিং উইথ বাংলাদেশের জায়গাটা একটু আমরা দেখতে চাই যে আসলে বাংলাদেশের পেস বোলাররা কোন লেন্থটা মেনটেন করেছেন। সম্পূর্ণ উল্টো চিত্র ছিল সেই জায়গাতে। বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে, পেস বোলারদের ক্ষেত্রে পাওয়ার প্লেতে ব্যাক অফ লেন্থ বা শর্ট লেন্থে মাত্র 18%, গুড লেন্থে 38%, ফুল লেন্থে 44%। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যে কটি বাউন্ডারি মেরেছেন, প্রত্যেকটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি পাওয়ার প্লেতে ফুল লেন্থের বলে। স্যার এই জায়গাটা ভেন্যু অ্যাসেসমেন্টের জায়গাটা আমরা খানিকটা পিছিয়ে ছিলাম কিনা? অবশ্যই আমার মনে হয় যে যদি বল সুইং করতেও তাহলে উপরে বল করাটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু সেই সুইংটা আমরা তেমন একটা দেখিনি। অবশ্যই আমরা প্রত্যেকটা দলকে যদি দেখি, শুধু আমরা বড় বড় দলের কথা কেন বলবো, আমরা যদি স্কটল্যান্ড বলি কিংবা নামিবিয়া বলি, তারাও যে লেন্থে বল করেছে, উপরে বল করেনি, কিন্তু বল যখন সুইং করেছে একটু উপরে বল করেছে, আদারওয়াইজ কিন্তু সবাই টেনে বল করেছে। এবং এটাই এখানে করা উচিত কিন্তু। এবং কেন এটা করলে কি হয় এবং না করলে কি হয় এই সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা
সবার থাকা দরকার। আমার মনে হয় না যে আমাদের বোলারদের এইসব ব্যাপারে পরিষ্কার ধারণা আছে। কোথায় করলে কি হতে পারে এবং কি না হতে পারে। কারণ অনেক সময় হয় যে আমরা আমাদের বোলাররা বা প্লেয়াররা মূলত কোচ কিংবা তাদের গাইড যারা থাকে তাদের ডাইরেকশন অনুযায়ী বা তাদের বুদ্ধি অনুযায়ী খেলার চেষ্টা করে। নিজেরা হয়তো কিছুটা বা চিন্তা ভাবনা করে। কিন্তু এই পর্যায়ে কিন্তু নিজের কিন্তু একটা এনালাইজিং এবিলিটি থাকা দরকার যে এটা আমি এইজন্য করছি, ওটা আমি ওইজন্য করছি। এটা করলে এই লাভ হবে, ওটা করলে ওই ক্ষতি হবে। পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকার। তাহলে অঙ্কের মতো কিছু কাজ করা যায়। ব্যাপারটা কিন্তু অঙ্কের মতোই অনেকটা। একটা পর্যায়ে গিয়ে হয়তো কিছুটা হয়তো অঙ্কের বাইরে যেতে হয়। কিন্তু প্রায় পুরোটাই কিন্তু একটা অঙ্কের মতো। এই অঙ্কটা বোঝাটা খুব জরুরি। স্যার অসংখ্য ধন্যবাদ। অন দ্যাট নোট দর্শকরাও কিন্তু পর্দায়, আপনি যখন কথা বলছিলেন দর্শকরাও পর্দায় সেই বিষয়টাও দেখে ফেলেছেন যে আসলে কোন লেন্থের বলে ইংলিশ ব্যাটসম্যানরা কিভাবে বাউন্ডারি হাঁকিয়েছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের সমস্যার জায়গাটা কোথায় ছিল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিকুলার অ্যানালাইসিসটা করার জন্য। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির ওপারে আমরা ব্যাটিং অ্যানালাইসিসে মনোযোগী হতে চাই। দর্শক ঠিক এই পর্যায়ে ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবল পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জনাব নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট কোচ এবং বিশ্লেষক। স্যারের সঙ্গে আমরা আলোচনা করবো, তবে তার আগে মঈন আলীর ব্যাপারে আমরা একটু দেখতে চাই। মঈন আলী আজকের ম্যাচে কেমন পারফর্ম করেছেন এবং এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাওয়ার প্লেতে এসে তিনি 2টা উইকেট পেয়েছিলেন, আজকেও 2টা উইকেট পেয়েছেন বাংলাদেশের দুজন ওপেনারকে। মঈন আলীর ক্ষেত্রে যে বিষয়টা বলতে হবে, পাওয়ার প্লেতে মঈন আলী যে লেন্থ বা যে করিডোরে বোলিং করেছেন, 2টা উইকেট তিনি পেয়েছেন। ডান হাতির জন্য 90% বল ছিল ফোর্থ স্টাম্প করিডোরে, বা হাতির জন্য 50-50, ফোর্থ স্টাম্প করিডোরে 50%, উইকেট করিডোরে 50%, অর্থাৎ অফ স্টাম্প বা ফোর্থ স্টাম্প করিডোর ওই জায়গাটাতে মেনটেন করে মঈন আলী অনেকটা স্ট্রেটিশভাবে বল করে গেছেন। স্যার একটু জানতে চাইবো, এই বিশ্বকাপে এসে মঈন আলীকে পরপর 2টা ম্যাচ আমরা দেখলাম যে পাওয়ার প্লেতে বল করে ওপেনারদেরকে নিয়ে নিয়েছেন, ওপেনারদের উইকেট নিয়ে নিয়েছেন। হোয়াটস স্পেশালিটি on him? What is the speciality of Moeen Ali আসলে পাওয়ার প্লেতে কেন তিনি উইকেট পাচ্ছেন? আজকে এটা বোধহয় মঈন আলী তো ভালো বল করছে, কোনো সন্দেহ নেই। ইজ এ গুড বলার এবং রেগুলার বল করছে পাওয়ার প্লেতে। আমার মনে হয় মঈন আলীর ভালো বল করার পাশাপাশি লিটন দাসেরও কিছুটা বোকামি ছিল। আমার মানে শুরুতেই 2টো বাউন্ডারি যখন মারলো, স্বাভাবিকভাবে মঈন আলী একটু উপরে বল করছিল। একেবারে প্রথমেই একটা ব্যাটসম্যান যে কোনো ফর্মে নেই, সে হয়তো আশা করেছিল যে একটু উপরে বল করে যদি টার্ন করাতে পারে সে অ্যাডভান্টেজ নিতে চেয়েছিল। কিন্তু যখন একটু উপরে বল করলো, লিটন দাস যখন 2টো ডান দ্য উইকেটে সে ড্রাইভ করলো, তারপরেই কিন্তু সে অ্যাটলিস্ট আরো 3 ফুট শর্ট বল করেছে। কিন্তু তারপরের বলটাই করেছে কিন্তু টেনে বল করেছে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। একজন ব্যাটসম্যান যখন ডান দ্য উইকেটে খেলে, যে কোনো যারা ক্রিকেট খেলে তারা সবাই জানবে বলারটা এবার সাধারণত একটু টেনে বল করবেই। কিন্তু লিটন কিন্তু সেই একই লেন্থের কথা চিন্তা করে কিন্তু পরের শটটা খেলেছিল, কিন্তু যেখানে সবচেয়ে বড় বোকামি করেছিল। আমার মনে হয় ওই বলটা জায়গায় দাঁড়িয়ে আস্তে করে সিঙ্গেল নিতে পারতো, অনায়াসে নিতে পারতো। কিন্তু যেহেতু কমিট করে গিয়েছিল ওই স্ট্রোক খেলার দিকে, ওর আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। এবং আমি বলবো যতটা না কৃতিত্ব ছিল মঈন আলীর, তার চেয়ে বেশি ডিসক্রেডিট বোধহয় লিটন দাসের ওই শটটা ওইভাবে খেলার জন্য। একেবারে শুরুতে ইনিংসের একেবারেই প্রথম দিকে এরকম একটা শট খেলাটা বোধহয় ঠিক হয়নি, বিশেষ করে তার ইমিডিয়েট আগেই যখন সে 2টো এত চমৎকার শট খেলেছে তারপর। স্যার 2টা আউট নিয়ে আমরা আলাদা আলাদা করে কথা বলতে চাই, তার আগে দর্শকদেরকে একটু 2টা আউট আমরা একসঙ্গে দেখাতে চাই। প্রথমত লিটন কুমার দাসের যে আউটটা, সুইপ করতে গিয়েছিলেন, পরবর্তী সময় ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে তালুবন্দী হয়েছেন। নাইম শেখের অ্যাপ্রোচটা একটু আমাদের কাছে অবাকই লেগেছে, কারণ নাইম সচরাচর শুরুর দিকে এরকম অ্যাপ্রোচে খেলেন না, মিড অনে ধরা পড়েছেন। স্যার একদম লেম্যান্স কোয়েশ্চেন একটা, যেটা করতে ইচ্ছে করছে আমার, এবং অনেক দর্শকরা আমার কাছেও এরকম লেম্যান্স কোয়েশ্চেন করেছেন যে পাওয়ার প্লেতে 2জন ফিল্ডার বাইরে থাকেন, পরপর 3টা ম্যাচ এমন দেখা গেছে বাংলাদেশের ওপেনাররা মিড উইকেট বা স্কোয়ার লেগ ওই রিজনে গিয়েই আউট হচ্ছেন। এটা হচ্ছে প্রথম প্রশ্নটা, একদম লেম্যান্স কোয়েশ্চেন, যেটা যে আসলে 2টা ফিল্ডার বাইরে থাকে, সেখানে একজন ফিল্ডারের হাতে ক্যাচটা দিয়ে কেন আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে নাইমের অ্যাপ্রোচের বিষয়টা একটু অবাক লেগেছে কিনা, কারণ নাইম ইনিশিয়ালি এরকম অ্যাপ্রোচে ব্যাটিং করেন না। সেটা কি আসলে গত কদিন ধরে তার স্ট্রাইক রেট নিয়ে আলোচনাটা কোনো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে? করতে পারে, এগুলি হয় কারণ এগুলো এক ধরনের প্রেশার সৃষ্টি করে কিন্তু প্লেয়ারদের উপরে, যে আমি এখনো বোধহয় যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গায় যেতে পারছি না, সেখানে যাওয়ার চেষ্টা বোধহয় প্লেয়ারদের থাকে। তারপরে আমি বলবো যে রিসেন্টলি যেহেতু একটু ভালো খেলেছে, অতটা চাপ ওর থাকার কথা না। যে বলটাই সে আউট হয়েছে
অ্যাওয়ে গোয়িং একটা বল, এবং যেহেতু একটু আগে একটা বল উইকেট পেয়েছে, মঈন আলী আরো সাহসী হয়েছে, এটা খুব স্বাভাবিক। হয়তো একটু স্লো ডেলিভারি করেছে, একটু টসটা ডেলিভারি করেছে, এবং নাইম বোধহয় মনে করেছে এটা রিচের মধ্যে পেয়েছে, এবং ও নিশ্চিত ছিল যে বলটা মিডল অফ দ্য ব্যাট হবে, ফলে প্লেয়ারের উপর দিয়ে যাবে। কিন্তু ওইখানেই বোধহয় বলারের কৃতিত্বটা বোধহয় ওইখানেই ব্যাটসম্যানকে ডিসিভ করা, যে না, তুমি যা ভাবছো এটা তা না, তুমি যেই পেসে বলটাকে আশা করছো বলটা সেই পেসে আসেনি। সো একেবারে ইনিংসের শুরুতে টাইমিং করাটারও একটা ব্যাপার থাকে, নতুন একটা উইকেটে খেলছে। তো সব মিলিয়ে বোধহয় একটা মিস টাইম শট হয়ে গেছে, একটু লাগলে কিন্তু ফিল্ডের উপর দিয়ে চলে যেত, এবং ওই ফিল্ডারটা ওখানে রাখা ওই জন্যই, যেটা একটা মিস টাইম শট হয়, সে বলটা মোটামুটি ওই এরিয়াতেই যাবে, ওই এরিয়াতেই যাবে। কারণ অ্যাওয়ে গোয়িং বলে ওর জন্য সহজ ছিল, কিন্তু ওর অফসাইডে খেলাটা, কিন্তু অফসাইডে যেহেতু লং অফ বোধহয় ছিল, এই জন্য ও চুজ করেছিল লং এর উপর দিয়ে মারার ব্যাপারটা। কিন্তু যেহেতু ওইখানে মিড অনে একজন ফিল্ডার ছিল, মিস টাইমিং হওয়ার কারণে কিন্তু বলটা ওর হাতে সরাসরি চলে গেল, এবং নাইম আউট হয়ে গেল। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হচ্ছে মুশফিকুর রহিমের ব্যাটিং নিয়ে। আজকের দিনে স্যার মুশফিকুর রহিমকে কি কমফোর্টেবল মনে হয়েছে কিনা? কারণ কাট করে যে ৩টা ৪ মেরেছেন, তার ২টা ৪ই আসলে মিসকিউট শটে ডিপ থার্ড ম্যান দিয়ে ৪ হয়েছে। ওভারঅল তাকে মনে হচ্ছিল কিনা যে আজকে খুব বেশি কনফিডেন্টলি ব্যাটিং করতে পারছেন? ওভারঅল মুশফিকের ব্যাটিং কেমন লেগেছে আপনার? I think it's okay, কারণ পরপর ৩টা উইকেট চলে যাওয়ার পরে ওর পক্ষে খুব এগ্রেসিভলি খেলার সুযোগ ছিল না। আমার মনে হয় যে ও যদি আরো কিছুক্ষণ থাকতো, তাহলে বোধহয় আরেকটু ফাস্টার রেটে রান করতে পারতো। কিন্তু ও যেভাবে আউট হয়েছে ওটা একেবারেই গ্রহণযোগ্য না। আমি জানি না ওকে রিপিটেডলি কেন এই অপশনটা কেন নিচ্ছে। ও যখন অন্যান্য শট খেলতে পারে, ভালোই খেলতে পারে, ওই অপশনটা কেন নিচ্ছে? কারণ ও ১০টা শট খেললে, ওই ধরনের ১০টা শট খেললে ও ৮ বারই কিন্তু বিপদে পড়ে। সো আমার মনে হয় না ওটা একটা খুব ভালো অপশন ওর জন্য। আমি আশা করব যে এই জিনিসটা রিয়ালাইজ করবে। আমার মনে হয় রিয়ালাইজ করা খুব জরুরি। কারণ ভবিষ্যতে অনেক সময় হবে ভালো একটা জায়গা থেকে হয়তো ওরকম একটা শট খেয়ে আউট হয়ে গিয়ে দলকে বিপদে ফেলে দিতে পারে, বা নিজের রানটা নষ্ট করতে পারে ইনিংসটা। আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর হিম টু রিয়ালাইজ যে ওই শটটা ওর জন্য যাচ্ছে না এখনো। ও যদি খেলতেই চায়, ওটাতে আরো মাস্টারি করতে হবে। তারপরে অনেকেই খেলে কিন্তু, এবং খুব ভালো খেলে। সে মাস্টারি যদি করতে পারে, দেন অনলি হি ক্যান প্লে। আদারওয়াইজ ওর মতো গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের ওই শটটা বোধহয় এভয়েড করা উচিত। স্যার, এই জায়গাটা আমরা একটু দর্শকদের সঙ্গে একটা বিষয় দেখাতে চাই, তা হচ্ছে এই শটটা খেলানোর জন্য ইংলিশ বোলাররা তাকে কি পরিমাণ ট্র্যাপ করেছে। আমাদের কাছে একটা ভিডিও প্রেজেন্টেশন রয়েছে, সেটার মাধ্যমে আমরা দেখব বিষয়টা। ইংলিশ স্পিনাররা মুশফিকুর রহিমকে যে কাজটা করছিলেন, আসলে অনেক বেশি স্ট্রেইট, অর্থাৎ স্টাম্পের উপরে অনেক বেশি মাত্রায় বল করার চেষ্টা করছিলেন, এবং তারা বাধ্য করতে চাচ্ছিলেন মুশফিকুর রহিমকে। কারণ অনেক সময় দেখা যায় মুশফিকুর রহিম যখন একটু টাইট থাকেন, সেই সময়টাতে রিভার্স সুইপ বা স্কুপ এই ধরনের শট তিনি খেলার চেষ্টা করেন। আমাদের কাছে যে প্রেজেন্টেশনটা রয়েছে, সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মুশফিকের এগেনস্টে ইংলিশ স্পিনাররা ম্যাক্সিমাম সংখ্যক বল করেছেন আসলে ফোর্থ স্টাম্প করিডোরে, কিংবা সেক্ষেত্রে উইকেট করিডোরে। মাত্র একটা বল করেছিলেন একটু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প। আদারওয়াইজ প্রায় প্রত্যেকটা বল মুশফিকুর রহিমকে কিন্তু স্টাম্প চ্যানেলেই খেলেছেন ইংলিশ স্পিনাররা, যেটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে। একটা বল যেটা একদম মিডল স্টাম্প করিডোরে ছিল, সেটাকে রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিকুর রহিম আউট হয়ে গেছেন। স্যার, আমরা ভিডিওটা দেখতে থাকবো। ইন দ্য মিন টাইম আপনি এই বিষয়টা একটু বলবেন। তা হচ্ছে যেমনটা আমরা দেখছিলাম ইংলিশ স্পিনারদের অ্যাপ্রোচটা, মুশফিককে খুব বেশি মাত্রায় উইকেটেই বল করছে তারা, এটা কি আসলে মূলত ওই ট্র্যাপে ফেলার জন্যই করছিল? না, নট নেসেসারিলি। কারণ মুশফিক কিন্তু ভালো সুইপ করতে পারে, কনভেনশনাল সুইপ করতে পারে, স্লগ সুইপ করতে পারে। ওই শটটার ফেভারিট শট, এবং ওখানে কন্ট্রোল যথেষ্ট ভালো। আমি বলবো যে এটা ওর মনে হয় একটা সাইকিক একটা ব্যাপার হয়ে গেছে, যে ও নিজের অজান্তেই হয়তো এমন একটা শট খেলে ফেলে, এবং এটা বোধহয় আমি জানি না, প্রেশার রিলিজিং শট হওয়ার কথা না। কারণ ও স্লগ সুইপ করতে পারে, ডাউন দ্য উইকেট একটা শট খেলেছে আজকে। সো ওর উচিত ছিল ওইটা অ্যাভয়েড করা এবং কনভেনশনাল ক্রিকেটটাই খেলা। কারণ ওই সময় আমাদের উইকেটটা বাঁচিয়ে রাখা দরকার ছিল, একটা পার্টনারশিপ হচ্ছিল মাহমুদুল্লাহর সাথে, ওইটার দিকে ফোকাস করা দরকার ছিল। আমার মানে রানটা যেহেতু ওই সময়টা কিছুটা কম হয়ে গেছিল, ওর হয়তো মনে হয়েছিল এখান দিয়ে একটা শট যদি বের করে দিতে পারি, একটা বাউন্ডারি যদি বের করে দিতে পারি, তাহলে হয়তো কিছুটা আমি খেলায় ফিরে আসবো। যে মেন্টাল প্রেশার কিছুটা হয়তো ছিল ওর মধ্যে। বাট তারপরে আমি বলবো যে দ্যাটস নট হিজ অপশন। আমার মনে হয় হি মাস্ট অ্যাভয়েড ইট। আদারওয়াইজ হয় একটু অ্যাভয়েড করতে হবে, নয়তো ওখানে মাস্টারি করতে হবে। আমি এটা ইংলিশ বোলারদের কৃতিত্ব দিতে চাই না। আমি মনে করি যে এটা একজন ব্যাটসম্যান, তার মাপের একজন ব্যাটসম্যানের ওখানে ট্র্যাপড হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কিন্তু এই মাপের একজন ব্যাটসম্যান যদি মিডল অর্ডারে গিয়ে এভাবে ট্র্যাপড হয়, এটা দলের জন্য কখনোই একটা ভালো খবর না। তো আমার মনে হয় ওই জায়গাটায় হি মাস্ট অ্যাড্রেস ইট।
স্যার অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এক্সপার্ট টেবিলে যুক্ত হওয়ার জন্য। আমরা বিলিভ করতে চাই দিস ইজ নট দ্য এন্ড, আরও বেশ কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে এখান থেকেও বাউন্স ব্যাক করা সম্ভব, আশায় এখন বসতি করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখছিলেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।